হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ডি ব্রগলি হাইপোথিসিস সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওটা ইনফ্যাক্ট আমার কোয়ান্টাম ফিজিক্স সিরিজের সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আমি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আলো বা যে কোনো তরঙ্গের আমি কণা ধর্মের কথা ডিসকাস করেছিলাম। সেখানে ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরি থেকে শুরু করে ফটোইলেকট্রিক ইফেক্টের সাহায্যে কিভাবে একটা তরঙ্গের, স্পেশালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা আলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এদের কণা ধর্ম সম্বন্ধে আমি আগের দিন আলোচনা করেছিলাম। আর সেখানে দেখেছিলাম যে ফটো ইলেকট্রিক ইফেক্ট যে ঘটনাটা, সেই ঘটনাটা শুধুমাত্র তখনই ব্যাখ্যা করা যায় যদি আমরা আলোকে কিংবা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে, তড়িৎচুম্বকীয় তরঙ্গকে আমরা কণার মতন চিন্তা করি, অর্থাৎ কণা ধর্মটা চিন্তা করি, তবে গিয়ে সেই ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন ইফেক্ট, এই সমস্ত এক্সপেরিমেন্টাল যে সমস্ত প্রমাণগুলোকে ব্যাখ্যা করা যায়। তো আজকে আমি একদম উল্টো একটা ব্যাপারে, এখানে একদম উল্টো একটা কনসেপ্টে আমি আলোচনা করব। সেই কনসেপ্টটা হলো ডি ব্রগলি হাইপোথিসিস। ডি ব্রগলি হাইপোথিসিসটা 1924 খ্রিস্টাব্দে লুইস ডি ব্রগলি প্রথম উপস্থাপন করেছিলেন। লুইস ডি ব্রগলির যে উপস্থাপনাটা, সেই উপস্থাপনাটা সাধারণত আদতে নির্ভর করে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে বা এসটিআর থেকে পাওয়া একটা সমীকরণ থেকে। এসটিআর থেকে যে সমীকরণটা এসছিল আইনস্টাইনের, সেটাকে আমরা জানি, সেই সমীকরণটাকে আমরা বলি মাস এনার্জি ইকুইভ্যালেন্স রিলেশন বা ভর শক্তি তুল্য সমীকরণ। এই সমীকরণটা কি বলে যে কোনো কিছু পরিমাণ মাসকে যদি আমি পুরোপুরি এনার্জিতে কনভার্ট করি, অর্থাৎ শক্তিতে কনভার্ট করি, কিভাবে, মানে পুরোপুরি শক্তিতে কনভার্ট করতে বলতে একদম নিউক্লিয়ার লেভেলে গিয়ে যদি শক্তিতে পুরোপুরি আমি পদার্থটাকে পুরোপুরি ডিসইন্টিগ্রেট করে দিই, পুরোপুরি ভাঙি, এবং সেখান থেকে আমি যে শক্তিটা পাবো, অর্থাৎ সেক্ষেত্রে যখন পুরোপুরি শক্তিতে রূপান্তরিত হবে আর কোনো ভরই থাকবে না, সেই ভরকে যদি আমি পুরোপুরি শক্তিতে রূপান্তরিত করি, তাহলে যে শক্তিটা পাচ্ছি সেই শক্তিটা E=mc², যেখানে সি হচ্ছে আলোর বেগ, আর আলোর বেগ আমরা জানি, বা আলোর বেগ অন্যভাবে বলতে গেলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি আমরা জানি যে ফ্রি মিডিয়ামে, অর্থাৎ শূন্য মাধ্যমে 10⁻³ মিটার পার সেকেন্ড হয়। তাহলে আমরা এনার্জি পাচ্ছি, অর্থাৎ মাসটাকে আমরা এনার্জিতে কনভার্ট করতে পারছি। অন্যভাবে বলতে গেলে যে কোনো কিছু পরিমাণ এনার্জি কনডেন্সড ফর্ম হচ্ছে মাস, অর্থাৎ কিছু পরিমাণ এনার্জিকে যদি, কিছু পরিমাণ শক্তিকে যদি আমরা কোনোভাবে কনডেন্স করতে পারি, এক জায়গায় আনতে পারি, একটা ছোট্ট জায়গায় ওকে আনতে পারি, তাহলে সেই শক্তির তুল্য একটা ভর পাওয়া যাবে। এখান থেকে এর জন্যই বলা হয়েছিল যে ভর শক্তি তুল্যতা সূত্র। অ্যাকচুয়ালি প্রথমে সূত্রটা যা ছিল, সূত্রটা এরকম যে শক্তি সংরক্ষণ সূত্র, মহাবিশ্বের মোট শক্তি সবসময় ধ্রুবক, শক্তিকে সৃষ্টি বা বিনাশ করা যায় না, শক্তিকে জাস্ট এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। গল্পটা এরকম ছিল, কিন্তু আইনস্টাইনের এই সমীকরণটা আসার পর দেখা গেল যে ভরও শক্তির একটা রূপ। শক্তিকে যদি আমরা কনডেন্সড করি তখন আমরা পাবো ভর, আবার ভরকে যদি আমি পুরোপুরি বিলীন করি তাহলে আমরা পাবো শক্তি। এই সমীকরণের সাহায্যে আমরা বের করতে পারবো যে কত পরিমাণ ভর থেকে কত পরিমাণ শক্তি পাচ্ছি, অথবা কত পরিমাণ শক্তি থেকে কত পরিমাণ ভর আমরা তৈরি করতে পারবো, যার জন্য একে ভর শক্তি তুল্যতা সূত্র বা মাস এনার্জি ইকুইভ্যালেন্স রিলেশন বলা হয়। এখান থেকেই আমার কনসেপ্টটা এসছে। এখন আমি যেহেতু আগের ভিডিওতে আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কণা ধর্মের কথা চিন্তা করেছিলাম, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে যদি আমি কণার মতো চিন্তা করি, প্রতিটি কণাকে বলা হয় ফোটন, একটা ফোটন। এই ফোটন নামকরণ করেছিলেন প্রথম অ্যালবার্ট আইনস্টাইন। আর অ্যালবার্ট আইনস্টাইন দেখিয়েছিলেন যে প্রত্যেকটা ফোটনের শক্তি কত হয়, E=hν, যেখানে h প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর নিউ যেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা যেই আলোটা বা যেই তরঙ্গটা আসছে, সেই তরঙ্গের কম্পাঙ্ক। আর আমরা জানি কম্পাঙ্ক আর তরঙ্গের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা জানি তরঙ্গের বেগ সমান সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। ওয়েভ ভেলোসিটি ফ্রিকোয়েন্সি টাইমস ওয়েভলেংথ। তো এটা ছিল আইনস্টাইনের ফোটনের কনসেপ্টটা। এখন এই কনসেপ্টটাকে আমরা এখানে কিভাবে ইউজ করবো, যেহেতু ফোটন একটা এনার্জি পার্টিকেল, তাহলে তার ইকুইভ্যালেন্ট একটা মাস থাকতে পারে। আমরা জানি ফোটনের কোনো মাস হয় না, ফোটনের মাস 0,
কিন্তু যদি আমি এই সমীকরণ সাহায্যে এই ইকুয়েশনের সাহায্যে যদি আমরা ই এর ভ্যালুটা বসাই তো অবশ্যই আমরা একটা ভ্যালু পাবো মাসের, যেই মাসটা আমি বলতে পারি যে ফোটনের এনার্জির ইকুইভ্যালেন্ট মাস, শক্তির তুল্য ভরটা। তো সেই ফোটনের যদি ইকুইভ্যালেন্ট মাস এম হয় সাপোজ, তাহলে ফোটনের ভরবেগ কত হবে, মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম কত হবে, এমসি হবে। এবং কারণ ফোটনের তুল্য ভর হচ্ছে এম এবং ফোটনের গতিবেগ সি হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ই ইজ ইকুয়াল টু এম সি ইন্টু সি। তাহলে এখানে লিখতে পারছি আমরা ই ইজ ইকুয়াল টু পি ইন্টু সি। অর্থাৎ যে কোনো ফোটনের ভরবেগটা কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম কত, ফোটনের শক্তিকে যদি আমরা আলোর গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে কি আমরা পাবো ফোটনের ভরবেগটা। যাই হোক, এখন অলরেডি আমরা জানি ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, নিউ ইজ ইকুয়াল টু আবার সি বাই ল্যামডা, দেয়ারফর কারণ নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা হবে, দেয়ারফর এটা ই ইজ ইকুয়াল টু হয় এইচ সি বাই ল্যামডা। এখন দেখো এই সমীকরণটাকে যদি আমরা এইখানে আনি তাহলে কি আসছে, পি ইজ ইকুয়াল টু 1 বাই সি ইন্টু এইচ সি বাই ল্যামডা, কারণ ই এর ভ্যালু এইচ সি বাই ল্যামডা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, যেখানে এইচ ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট একটু আগে বলেছিলাম, এর একটা ভ্যালু হয় মোটামুটি 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। তো এই সমীকরণটা যে এলো, এই সমীকরণটাকে যদি আমরা একটু ফিজিক্যালি ব্যাখ্যা করি, অর্থাৎ এই সমীকরণটাকে কথায় বললে কি সমীকরণটার মানে দাঁড়ায়, সমীকরণটার মানে এটাই দাঁড়ায় যে ল্যামডা ওয়েভ লেংথের যে কোনো ওয়েভকে যদি আমরা পার্টিকেল হিসাবে কনসিডার করি, সেই পার্টিকেলের মোমেন্টাম আসে কত, ভরবেগ কত আসে, এইচ বাই ল্যামডা। এখন ডি ব্রগলি কি করলেন, ডি ব্রগলি এই সমীকরণটাকে জাস্ট একটু অন্যভাবে লিখলেন, এটা যে কেউ লিখতে পারবে, এটা তোমরাও লিখতে পারবে, কিন্তু এর মানেটা অনেক সুদূর প্রসারী। কিভাবে, ডি ব্রগলি জাস্ট এই কাজটা করলেন, লুইস ডি ব্রগলির কাজটা এটা ছিল। আর লুইস ডি ব্রগলি যখন এই সমীকরণটা উপস্থাপন করলেন তখন এই সমীকরণটা থেকে একটা নতুন মানে বেরিয়ে যাচ্ছে। দেখো এখানে প্রথমে তরঙ্গ ছিল, তরঙ্গের কণা ধর্ম যদি কনসিডার করি তাহলে তার ভরবেগ পাওয়া যায়। এখন যে কোনো কণার ভরবেগ থাকে, আর যদি কোনো কণার ভরবেগ থাকে তার সঙ্গে সংশ্লিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। অন্য কথায় বলতে গেলে যেটা ডি ব্রগলি হাইপোথিসিস বলছে, তাহলে যে কোনো কণা সেটা যদি তার যদি কোনো একটা গতি থাকে, অর্থাৎ কোনো কণা যদি কোনো একটা ভরবেগে থাকে তার সঙ্গে সংশ্লিষ্ট একটা তরঙ্গ থাকবে, সেই তরঙ্গের মতন আচরণ করবে কিনা সেটা বলা হচ্ছে না এখানে, কিন্তু তার সঙ্গে সংশ্লিষ্ট একটা তরঙ্গ থাকছে, সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই ওই কণার ভরবেগ। অর্থাৎ এখানে যেটা বলা হলো, এই সমীকরণ থেকে কিংবা এই সমীকরণ থেকে এসেছিল যে তরঙ্গটা কণার মতো আচরণ করছে, এই সমীকরণ থেকে যেটা বলছে যে কণাটা তরঙ্গের মতো আচরণ করছে। অর্থাৎ যে কোনো তরঙ্গ, যে কোনো কণা, তার সঙ্গে যদি সেটা যদি গতিশীল থাকে, তার যদি একটা ফাইনাইট ভর থাকে, তাহলে তার একটা ভরবেগ থাকবে, আর যদি তার ভরবেগ থাকে তাহলে তার সঙ্গে সংশ্লিষ্ট একটা তরঙ্গ থাকবে। সংশ্লিষ্ট তরঙ্গ থাকবে বলতে অর্থাৎ সেই কণাটা পার্টলি তরঙ্গের মতন আচরণ করবে। এটাই ডি ব্রগলি হাইপোথিসিসের মূল কনসেপ্ট ছিল, অর্থাৎ যে কোনো কণার সঙ্গে সংশ্লিষ্ট একটা তরঙ্গ থাকবে তখনই যদি কণাটা গতিশীল থাকে। তো এখন এখানে যদি আমরা আমি যদি একটা সিম্পল একটা এক্সাম্পল কনসিডার করি, এখানে সাপোজ একটা মার্বেল, যার ভর একটা ছোট্ট মার্বেল বল, স্পেরিক্যাল একটা মার্বেল, তার ভর যদি সাপোজ 10 গ্রাম হয়, আর ধরা গেল যে সেই মার্বেলটা 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এমন একটা বেশি গতিবেগ ধরলাম, 100 মিটার পার সেকেন্ড বেগে যদি যায় তাহলে তার সঙ্গে সংশ্লিষ্ট একটা তরঙ্গ থাকছে। কারণ ডি ব্রগলি এই সমীকরণ বলে কি যে তার সঙ্গে একটা সংশ্লিষ্ট তরঙ্গ থাকার কথা, যে কোনো কণা যখন গতিশীল থাকে তার সঙ্গে সংশ্লিষ্ট একটা তরঙ্গ থাকার কথা। তো সেই তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ মার্বেলটাকে যদি আমরা তরঙ্গের মতন চিন্তা করি তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত আসছে, এইচ বাই পি। এখন পি ইজ ইকুয়াল টু কত, পি ভরবেগ ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, তাহলে এইচ বাই এম ভি। তাহলে এখানে যদি আমরা এখন ভ্যালুগুলোকে বসাই, এইচ এর ভ্যালুটা আমি যেটা বললাম 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 বাই 10 গ্রাম, এসআই ইউনিটে আমি কনভার্ট করলাম, গ্রামটাকে আমি কেজিতে করব, 1000 ইন্টু ভেলোসিটি 100, তো এত মিটার, 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 মিটার আসছে।
অথবা অন্য কথায় বলতে গেলে যে তার সঙ্গে সংশ্লিষ্ট যে তরঙ্গটা আছে তরঙ্গ দৈর্ঘ্যটা কত 6.6 ইন্টু 10⁻⁻24 অ্যামস্ট্রন। আমি যদি অ্যামস্ট্রন এককে নিয়ে আসি, প্রসঙ্গত আমি উল্লেখ করে দিই যে 1 অ্যামস্ট্রন ইজ ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। এটা দৈর্ঘ্যের পারমাণবিক একক বলা চলে, কারণ অ্যাটমিক স্কেলে আমরা এই ইউনিটে আমরা কোনো একটা লেন্থকে মাপি। তো এটা এতটাই ছোট যে এটাকে মাপা সম্ভব নয়। কেন বলছি এটা কতটা ছোট তোমরা একটু কনসিডার করো। তোমরা একটু দেখো, এখানে আমরা জানি যে কোনো একটা অ্যাটম, কোনো একটা পরমাণু ব্যাসার্ধর সাইজ মোটামুটি 1 অ্যাংস্ট্রমের মতো হয়। আর যদি আমরা একটা নিউক্লিয়াস দেখি, পরমাণুর মাঝখানে যে নিউক্লিয়াসের ব্যাসার্ধটা মোটামুটি, ব্যাসটা মোটামুটি 10⁻⁻4 অ্যাংস্ট্রমের মতো হয়। অর্থাৎ একটা নিউক্লিয়াস একটা অ্যাটমের তুলনায়, একটা জেনারেল একটা ইউজুয়াল একটা অ্যাটমের তুলনায় একটা নিউক্লিয়াস 10,000 ভাগ হয়, 10,000 ভাগের 1 ভাগ ওর সাইজটা হয়। এটা দেখছো কত? এটাকে যদি এই স্কেলে দেখি, এটা 10⁻⁻20 গুণ, অর্থাৎ 10⁻20 ভাগ। অর্থাৎ এটা এতটাই ছোট, নিউক্লিয়াসের তুলনায় এতটাই ছোট। নিউক্লিয়াসের ভিতরে যে কণাগুলো পাওয়া যায়, অর্থাৎ প্রোটন, নিউট্রন, যে সমস্ত কণাগুলোকে আমরা ডিটেক্ট করতে পারি, সেই সমস্ত কণার সাইজের থেকে ওই সাইজটা অনেকটাই ছোট। অর্থাৎ এটা এতটাই ছোট যে এই সাইজটাকে নির্ণয় করার কিংবা এই সাইজটাকে মেজারমেন্ট করার কোনো পদ্ধতি আমাদের কাছে এখন পর্যন্ত অ্যাভেলেবেল নেই। আমাদের টেকনোলজি এখন পর্যন্ত আমাদের সাপোর্ট করে না যে এতটুকু দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারি। তার জন্যই কিন্তু, যেহেতু এটা আমরা পারসিভ করতে পারি না, তার জন্যই কিন্তু কোনো একটা মার্বেল যখন গড়িয়ে যায়, সাপোজ 100 মিটার পার সেকেন্ড বেগে সেটা গড়িয়ে যাচ্ছে, আমরা কিন্তু তার কোনো তরঙ্গ ধর্ম দেখি না, কিংবা তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তরঙ্গও দেখি না। কিন্তু অন্যদিকে যদি আমি চিন্তা করি যে একটা ইলেকট্রন, এটা তো বললাম আমি মার্বেলের, আমি ধরছি একটা ইলেকট্রনের ভর মোটামুটি হয় 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। ধরলাম ইলেকট্রনটা মোটামুটি 2 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ডে গতিশীল। তাহলে এর সঙ্গে সংশ্লিষ্ট এই ইলেকট্রনটা, এই গতিশীল ইলেকট্রনটার সঙ্গে সংশ্লিষ্ট ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা, এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা বলি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। তো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে? h/mv, ইউজুয়ালি যেটা আমরা অলরেডি ডি ব্রগলি আমাদের দেখিয়ে দিয়েছেন। তো এটার ভ্যালুটা কত হচ্ছে? মোটামুটি 6.6 ইন্টু 10⁻⁻34 বাই 9.1 ইন্টু 10⁻31 ইন্টু 2 ইন্টু 10⁻6 এত মিটার। এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, এই ক্যালকুলেশনটা মোটামুটি আসে 3.3 ইন্টু 10⁻10 মিটার, অর্থাৎ 3.3 অ্যামস্ট্রন। এখন 3.3 অ্যামস্ট্রন এক্স রের তরঙ্গ দৈর্ঘ্য। এখন এক্স রে কে আমরা ডিটেক্ট করতে পারি, এক্স রশ্মি আমরা ডিটেক্ট করতে পারি। তো এক্স রশ্মি যেহেতু আমরা ডিটেক্ট করতে পারি, আমরা ইলেকট্রনের সঙ্গে সেই সংশ্লিষ্ট তরঙ্গটাও কিন্তু আমরা ডিটেক্ট করতে পারবো। হ্যাঁ, এই তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের কাছে ডিটেক্টেবল, এটা আমাদের কাছে মেজারেবল, এটা আমরা মেজার করতে পারি। সুতরাং দেখা যাচ্ছে যে সাধারণত বাস্তবে আমরা কোথাও এই বাইরে আমাদের আশেপাশের পরিবেশে কিন্তু আমরা এই তরঙ্গ ধর্মটা কোথাও লক্ষ্য করি না। কিন্তু যখনই আমরা সাব অ্যাটমিক লেভেলে যাই, অর্থাৎ পরমাণুর ভেতরে যাই, তখনই কিন্তু দেখা যায় যে পরমাণু সাব অ্যাটমিক লেভেলের যে কোনো কণা, পরবর্তীতে দেখা যায় প্রোটন, নিউট্রন সবার ক্ষেত্রেই এরকম রেঞ্জেই আসে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা। অর্থাৎ এখান থেকে বলা যায় যে ডি ব্রগলি যে প্রকল্পটা, ডি ব্রগলি যে হাইপোথিসিস, সেটা অবশ্যই সাব অ্যাটমিক লেভেলের ক্ষেত্রে প্রযোজ্য। ফার্স্ট অফ অল এটা বলতে পারি। সেকেন্ড বলতে পারি কি, যে সাব অ্যাটমিক লেভেলের প্রত্যেকটা কণাই কিন্তু দুই ধরনের ধর্মই দেখায়। সেটা একটা কণা ধর্ম, যেটা জেনারেলি তারা কণা ধর্ম অবশ্যই দেখাবে, এবং তার সঙ্গে সঙ্গে তারা তরঙ্গ ধর্মও দেখায়। অর্থাৎ তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুটোই থাকে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। এই ধর্মটাকে আমরা বলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তো দেখা যাচ্ছে যে সাবঅ্যাটমিক লেভেলে প্রত্যেকটা কণায় কিন্তু ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি দেখাচ্ছে। এখন 1927 এর এই যে কোনো ইলেকট্রনের কথাই বলি আমি প্রথমে। ইলেকট্রনের যে তরঙ্গ ধর্ম থাকে, সেটা এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন হয়। এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন করেন ডেভিসন এবং জার্মার।
ডেভিসন এবং জার্মানের পরীক্ষাটা আমি এখানটায় ডিটেলে ব্যাখ্যা করছি না, কারণ সেই পরীক্ষাটা ডিটেলে ব্যাখ্যা করতে গেলে সেটা অন্য কোনো ভিডিওর টপিক দ্বারাই দাঁড়িয়ে যাবে। তো আমি এই ডেভিশন এবং জার্মান এক্সপেরিমেন্টটা আমি একটা সিম্পলিফাইড ভার্সন, যেটা মোটামুটি হাই সেকেন্ডারি সিলেবাসে ইনক্লুড করা যায়, সেই ভিডিও সেই সেই এক্সপেরিমেন্টের কথা একটু চিন্তা করছি। সেই এক্সপেরিমেন্টটা এরকম হয় যে এরকম একটা ভ্যাকিউম টিউব থাকে, বাল্বের মতো দেখতে, এরকম একটা ভ্যাকিউম টিউব থাকে, এরকম বাল্বের মতো দেখতে হয় ভ্যাকিউম টিউবটা। টিউবটার এদিকটায়, টিউবটার এই ডান দিকটায় একটা কোটিং থাকে, ফ্লুরোসেন্ট কোটিং বলি আমরা সেটাকে, ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল থাকে এখানে, জিঙ্ক সালফেট অথবা সেরকম কিছু, সেরকম কোনো একটা ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল। ফ্লুরোসেন্ট বাংলায় বলতে সেটাকে বলা হয় প্রতিপ্রভা, অর্থাৎ ওইখানে যখন কোনো একটা অদৃশ্য তরঙ্গ কিংবা কণা পড়বে তখন এইখানে যেই কোটিংটা দেওয়া আছে, সেই কোটিংয়ের যে এলিমেন্টটা আছে, ম্যাটেরিয়ালটা আছে, যে যৌগটা আছে, সেই যৌগটা গ্লো করবে। আর যৌগটা যখন গ্লো করবে তখন আমরা বুঝতে পারবো যে কোনো অদৃশ্য কণা কিংবা তরঙ্গ ওইখানে পড়ছে, ওইখানে ইনসিডেন্ট হচ্ছে। আর এদিকটায় থাকে একটা ইলেকট্রন গান সিস্টেম। ইলেকট্রন গান সিস্টেমে এইখানটায় একটা ফিলামেন্ট থাকে, ফিলামেন্টটাকে কোনো একটা লো টেনশন ব্যাটারি দিয়ে পাওয়ার করা থাকে, লো টেনশন ব্যাটারি দিয়ে পাওয়ার করা থাকে। আর এই পুরো সেটআপটাই একটা ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে থাকে। এই ভ্যাকুয়াম চেম্বারের ভিতরে এয়ার প্রেশার মোটামুটি 0.001 মিলিমিটার এইচজির মতো হয়, এতটাই কম, অর্থাৎ এখানে হাওয়া প্রায় নেই বললেই চলে। এখানে কি হয়, এই ফিলামেন্টটা যখন আমি লো টেনশন ব্যাটারিটা দিয়ে যখন আমরা ফিলামেন্টটাকে গরম করব তখন ফিলামেন্ট থেকে থার্মো আয়নিক এমিশন হবে আর ওইখান থেকে ইলেকট্রন নিঃসরণ হবে। এখন তারপরে কি করা হয়, এখানে একটা ইলেকট্রন গান সিস্টেমের ভিতরে রাখা হয়, এখানে একটা স্লিট থাকে, এখানে একটা ছোট্ট স্লিট থাকে, আর এই ফিলামেন্ট আর এই স্লিটের মধ্যে একটা হাই টেনশন ব্যাটারি যুক্ত করা থাকে। হাই টেনশন ব্যাটারি রেঞ্জটা মোটামুটি 10 কিলোভোল্ট থেকে 50 কিলোভোল্টের মধ্যে হয়। তো যখন ইলেকট্রনটা এখানে যখন ফিলামেন্টটাকে গরম করা হবে, ফার্স্ট ফিলামেন্টটাকে যখনই গরম করা হবে, এখানে আমার একটা সুইচ আঁকা উচিত ছিল, আমি সুইচটা আঁকিনি, তোমরা সুইচটা ধরে নাও এখানে, যে যখন এখানে ইলেকট্রনটা তৈরি হবে, তৈরি হওয়ার পর সঙ্গে সঙ্গে এই সুইচটাকে দিয়ে দেওয়া হয়। এই সুইচটা যখনই দেওয়া হয় তখন এই স্লিট এবং এই ফিলামেন্টের মধ্যে একটা উচ্চ একটা পোটেনশিয়াল ডিফারেন্স, একটা হাই পোটেনশিয়াল ডিফারেন্স, ভেরি হাই পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। আর ভেরি হাই পোটেনশিয়াল ডিফারেন্স যখন তৈরি হয়, আমরা জানি যে ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে যদি আমরা একটা ইলেকট্রনকে রাখি তাহলে ও কত পরিমাণ এনার্জি পাচ্ছে, ইভি, এটা আমরা জানি। যদি এই সম্বন্ধে তোমাদের কোনো কনফিউশন হয়, আমার চ্যানেল প্লেলিস্ট থেকে তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের উপরে যে সমস্ত ভিডিও আছে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা চেক করে নিতে পারো একবার। তো ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে যদি আমি একটা ইলেকট্রনকে রাখি, ইলেকট্রনটা এই পরিমাণ এনার্জি পায়। এখন এই পরিমাণ এনার্জিটা টোটালি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, কারণ ইলেকট্রনের সামনে ফাঁকা জায়গা। এখন ইলেকট্রন এখান থেকে এই স্লিটের দিকে যাওয়া শুরু করবে, যেহেতু এই স্লিটের এখানে পজিটিভ পোটেনশিয়াল তুমি দিয়ে রেখেছো। ইলেকট্রনটা প্রচণ্ড গতিবেগে যাবে। এখন কত গতিবেগ তৈরি হবে, হাফ mv স্কোয়ার ইলেকট্রন কাইনেটিক এনার্জি, আর ইলেকট্রন কাইনেটিক এনার্জি এই এনার্জি সমান হবে। তাহলে মোটামুটি কতটা গতিবেগ তৈরি হচ্ছে, 2ev/m। তো লক্ষ্য করো যে ভি যত বেশি হবে, এই ভিটা যত বেশি হবে তত কিন্তু ভেলোসিটিটা বেশি হবে। তো যখনই ইলেকট্রনটা এই স্লিটের দিকে যাবে তখন স্লিট থেকে ফাইন বিম বেরোবে। ফাইন বিম যখন বেরোবে তখন ফাইন বিম এদিকে বেরোলো, আর ঠিক এই জায়গাটায় এইখানে একটা গ্রাফাইটের শিট থাকে। অ্যাকচুয়াল ডিভিশন জার্মান এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি নিকেল ক্লোরাইড দিয়ে করা হয়েছিল, কিন্তু আমি এটা সিম্পলিফাইড ভার্সনটা আমি বলছি। এখানে একটা গ্রাফাইটের সিম্পলিফাইড ভার্সনে যখন আমরা ডেমনস্ট্রেট করি তখন এখানে একটা গ্রাফাইটের শিট দেওয়া থাকে। আর যখনই গ্রাফাইটের শিটে কি হয়, আমরা একটা গ্রাফাইটের শিটের মধ্যে অনেকগুলো গ্রাফাইটের পরমাণু আছে, আমরা চিন্তা করতে পারি এখানে পরমাণু, এখানে পরমাণু, আর ল্যাটিস, গ্রাফাইটের ল্যাটিসটা সজ্জিত আছে এইভাবে।
আর ইলেকট্রনে গেলে এই ল্যাটিসের মাঝখান দিয়ে যেতে হয়। আর ইলেকট্রন যখনই ল্যাটিসের মাঝখান দিয়ে যায় তখন ইলেকট্রনের ডিফ্রাকশন বা অপবর্তন হয়। অপবর্তন কিন্তু টোটালি একটা ওয়েভ নেচার। অপবর্তন কিন্তু কোনো কণার ধর্ম নয়, এটা তরঙ্গের ধর্ম। কিন্তু দেখা যায় যে যখনই ইলেকট্রনটা এর মধ্যে দিয়ে যায় আর তখনই এই যে ফটোগ্রাফিক প্লেটটা আছে, অর্থাৎ যে ফ্লুরোসেন্ট কোটিংটা আছে, ফ্লুরোসেন্ট কোটিংটার মধ্যে এইরকম সার্কুলার ব্রাইট অ্যান্ড ডার্ক রিং দেখা যায়। সার্কুলার ব্রাইট অ্যান্ড ডার্ক রিং তৈরি হতে থাকে। এই সার্কুলার ব্রাইট অ্যান্ড ডার্ক রিং তৈরি হয় সাধারণত এক্স রে দিয়ে। কারণ এই প্র্যাকটিক্যালটাকে, অর্থাৎ এই এক্সপেরিমেন্টটাকে তোমরা যদি এক্স রে দিয়ে করে দেখো এক্সপেরিমেন্টটা, তাহলে দেখবে যে এরকমই একটা প্যাটার্ন এখানে দেখা যায়। আবার এক্স রে আমরা জানি এক্স রে একটা তরঙ্গ এই প্যাটার্নটা তৈরি করছে। আবার ইলেকট্রনও এই প্যাটার্নটা তৈরি করছে, কিন্তু ইলেকট্রন আমরা জানি কি কণা। অর্থাৎ ইলেকট্রন এই প্যাটার্নটা তৈরি করছে, এর কারণটা কি? কারণ ইলেকট্রনের একটা তরঙ্গ ধর্ম আছে। অর্থাৎ এই এক্সপেরিমেন্ট থেকে প্রথম দেখা গেল যে এক্স রে প্যাটার্ন আর ইলেকট্রনের প্যাটার্ন সেম টু সেম হয়। আর যেখান থেকে আমি এখান থেকে শিওর হতে পারছি যে অ্যাকচুয়ালি ইলেকট্রনের যদি এটা অ্যাকচুয়ালি ডিফ্রাকশন প্যাটার্ন। আর ডিফ্রাকশন আমি কি বললাম একটু আগে, তরঙ্গের ধর্ম। আর সেই ধর্মটা দেখায় সাধারণত এক্স রে একটা তরঙ্গ। কিন্তু এখানে ইলেকট্রন দেখা যাচ্ছে, তার মানে এটা কি? তার মানে ইলেকট্রনের অবশ্যই তরঙ্গ ধর্ম আছে। ইলেকট্রন যখনই এই ল্যাটিস অ্যাটমগুলোর, গ্রাফাইট অ্যাটমগুলোর মাঝখান দিয়ে যায়, তখনই কিন্তু এই তরঙ্গ ধর্মটা দেখায়। অর্থাৎ ডিফ্রাকশন হয়, তার একটা অপবর্তন বা ডিফ্রাকশন হয়। আর অপবর্তন যেহেতু তরঙ্গ ধর্ম, তার মানে কিন্তু ইলেকট্রন এখানে একটা তরঙ্গ ধর্ম দেখাচ্ছে। এই এক্সপেরিমেন্ট থেকে তখন এক্সপেরিমেন্টাল প্রুফ পাই আমরা। এখান থেকে আমরা একটা এক্সপেরিমেন্টাল প্রুফ পাই যে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে। কণা ধর্ম তো অবশ্যই আছে, আমরা জানি ইলেকট্রন একটা ভরবেগ আছে, ইলেকট্রনের গতিশক্তি আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনের একটা তরঙ্গ ধর্ম আছে। এখান থেকে ফার্স্ট এক্সপেরিমেন্টালি প্রুফ হয়েছিল। এখন ডি ব্রগলি হাইপোথিসিসেরই একটা আমি খুব ভালো এবং খুব কনসেপ্ট গ্যাদারিং একটা অ্যাপ্লিকেশনে আসবো, যে অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি পরবর্তীতে বোর স্টেবল অরবিট, বোরের যে স্থায়ী কক্ষপথ, সেই স্থায়ী কক্ষপথের ধারণাটা কিন্তু একমাত্র ইলেকট্রনের তরঙ্গ ধর্মটাকে যদি আমি অ্যাপ্লাই করি তবেই পাওয়া যায়। ইলেকট্রনের কণা ধর্ম থেকে কিন্তু এটা পাওয়া যায় না। কিভাবে বলি, প্রথমে ইলেকট্রন কোনো একটা নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে কিভাবে, সেটা সম্পর্কিত রাদারফোর্ডের যে আইডিয়াটা ছিল, রাদারফোর্ডের আইডিয়াটা এরকম ছিল যে কোনো একটা ইলেকট্রন যখন কোনো একটা অরবিটের মধ্যে, অবশ্যই রাদারফোর্ড তখন বলেছিলেন যে এই অরবিটটা সার্কুলার অরবিট হয়, তা আমি সার্কুলার অরবিট, এসেনশিয়ালি সার্কুলার অরবিট হিসাবেই ধরলাম। ধরে নিয়ে রাদারফোর্ড কি বললেন যে যখন একটা ইলেকট্রন কোনো একটা সার্কুলার অরবিটে ঘোরে নিউক্লিয়াসের চারিদিকে, তখন ইলেকট্রনের উপরে একটা সেন্ট্রিপিটাল ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। সেন্ট্রিফিউগাল ফোর্সটা কোন দিকে কাজ করে? বাইরের দিকে কাজ করে। আর ইলেকট্রনটার উপর একটা অ্যাট্রাকটিভ ফোর্স নিউক্লিয়াসের দিকে কাজ করে। আর ইলেকট্রনটা যখন ঘোরে তখন এই অ্যাট্রাকটিভ ফোর্স এবং রিপালসিভ ফোর্স পরস্পর ব্যালেন্স হয়, আর ইলেকট্রনটা তখন স্টেবলভাবেই অরবিটে ঘুরতে পারে। কিন্তু রাদারফোর্ড যেই কথাটা বলেছিলেন সেই কথাটা একটু সেলফ কন্ট্রাডিক্টরি ছিল। কারণ এই কথাটা বলা মানে ইলেকট্রনটা স্টেবল হবে না। এই কারণে পরবর্তীতে যখন ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি আসলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরিতে বলে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তখনই তৈরি হয় যখন কোনো একটা সাবস্টেন্স থেকে যদি আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করতে চাই, তখন আমাকে ওই সাবস্টেন্সের যে চার্জ পার্টিকেলগুলো আছে, সাপোজ ইলেকট্রন, চার্জ পার্টিকেলগুলোকে আমাকে অ্যাক্সেলারেটেড করতে হবে। অর্থাৎ চার্জ পার্টিকেলগুলো যদি অ্যাক্সেলারেটেড থাকে, অর্থাৎ ত্বরণের মধ্যে থাকে সবসময়, তাহলেই তার থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট হওয়া শুরু হবে। এখন তাতে কি হবে? আমরা জানি যে ইলেকট্রন যখন ঘুরছে তার একটা ফিক্সড অ্যামাউন্টে একটা কাইনেটিক এনার্জি অথবা টোটাল এনার্জি আছে। যখনই ও ঘুরতে থাকবে এ কিন্তু অ্যাক্সিলারেটেড একটা ফ্রেমের মধ্যে চলে আসলো। এটা কিন্তু একটা অ্যাক্সিলারেটেড রেফারেন্স ফ্রেম, কারণ দুটো বলই কিন্তু এক্সিস্ট করছে। দুটো বল কিন্তু কেউ কাউকে ক্যান্সেল করছে না, দুটো বলই এক্সিস্ট করছে। আর দুটো বল যদি এক্সিস্ট না করে তাহলে কিন্তু ইলেকট্রনটা এখানে থাকবে না।
যেহেতু এটা একটা বল যেহেতু আছে, এখানে ফোর্স আছে, অবশ্যই নিউটনস সেকেন্ড ল যদি আমি অ্যাপ্লাই করি, এখানে একটা অ্যাক্সেলারেশনও আছে। তো ইলেকট্রনও এখানে কিন্তু অ্যাক্সেলারেটেড আছে। তো ইলেকট্রন যদি অ্যাক্সেলারেটেড থাকে, ইলেকট্রন একটা জানি আমরা একটা চার্জ পার্টিকেল নেগেটিভ চার্জ নেয়, আর চার্জ পার্টিকেল যখন অ্যাক্সেলারেটেড থাকে, আমি একটু আগে কি বললাম, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি বলে চার্জ পার্টিকেল অ্যাক্সেলারেটেড থাকা মানে ও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করতে থাকবে। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যে জেনারেট করছে, তা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি একটা শক্তির একটা তরঙ্গ। এখন শক্তিটা জেনারেট করছে, শক্তিটা আসছে কোত্থেকে? ইলেকট্রনের শক্তি থেকে আসছে, কারণ শক্তি থেকে তো সৃষ্টি বা বিনাশ করা যায় না, কোনো না কোনো জায়গা থেকে ইলেকট্রন সেই শক্তিটা ব্যয়িত হয়ে এখানে আসছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে। অর্থাৎ ইলেকট্রনটা যত ঘুরতে থাকবে তত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করতে থাকবে, আর ওর শক্তিটা তত কমতে থাকবে, আর ওর শক্তিটা যত কমতে থাকবে, ও আস্তে আস্তে ওর যে অরবিটের যে ব্যাসার্ধটা আস্তে আস্তে কমতে থাকবে, অর্থাৎ ওর গতিশক্তি আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে, এবং আস্তে আস্তে এরকম স্পাইরাল পথে ঘুরতে ঘুরতে একটা সময় গিয়ে নিউক্লিয়াসের মধ্যে পড়ে যাওয়ার কথা। আর যদি নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পড়ে যায়, তাহলে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ পরস্পর অ্যানাইলেট করবে, পরস্পরকে একদম কি বলবো, পরস্পরকে বিলীন করে দেবে। আর যখনই পরস্পরকে বিলীন করে দেবে, তখন প্রোটনে এক্সিস্ট করার কথা না, ইলেকট্রনে এক্সিস্ট করার কথা না, অ্যাজ এ হোল পুরো অ্যাটমটাই এক্সিস্ট করার কথা না। রাদারফোর্ডের যে কথাটা আমি সেলফ কন্ট্রাডিক্টরি এই কারণেই বলছিলাম, যে যখনই আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি, এটা বেসিক্যালি হয়, এটা একটা প্রাকৃতিক একটা ঘটনা, ন্যাচারাল ফেনোমেনা একটা। এটা যখনই ঘটে তখন কিন্তু অ্যাটমটা এক্সিস্ট করার কথা না, কিন্তু বাস্তবে কোনো সময় এই ঘটনাটা হয় না, কারণ প্রত্যেকটা পদার্থই আমরা আজকে যা দেখছি কালকেও তাই দেখছি। পদার্থটা কোনো সময় নিশ্চিহ্ন হয়ে যায় না, তার মানে অ্যাটমগুলো কোনো সময় নিশ্চিহ্ন হয়ে যায় না, তার মানে অ্যাটমগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু এই ঘটনাটা ঘটে না, কিন্তু রাদারফোর্ডের কথায় এটা ঘটা উচিত। এখন এই ঘটনাটাকে আমি তখনই ব্যাখ্যা করতে পারবো যদি ইলেকট্রনকে আমি কণা না ধরে তরঙ্গ ধরি। সাপোজ এই একটা ইলেকট্রনের অরবিট, ইলেকট্রনকে যদি আমরা তরঙ্গের মতন ধরি, তরঙ্গ দুই রকমের হয়, একটা চলতরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভ, আর একটা স্থাণু তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ। স্টেশনারি ওয়েভটাকে এখানে আমি বেশি ফোকাস করব। স্টেশনারি ওয়েভটাকে কখন তৈরি হয়? যখন তুমি তরঙ্গের যাওয়ার রাস্তাটাকে লিমিট করবে। প্রোগ্রেসিভ ওয়েভ কাকে বলে? যখন তুমি ওয়েভটা তৈরি করছো, ও যতক্ষণ না ওর সমস্ত শক্তি খরচা হয়ে যায় ততক্ষণ অবধিও চলতেই থাকবে। অর্থাৎ থিওরিটিক্যালি যদি আমি কথাটা বলি, যে সেটা ইনফিনিট ডিস্টেন্স অবধি যাবে। কিন্তু যখনই তুমি ওর ইনফিনিট ডিস্টেন্সে যেতে না দাও, তখনই কি হয়, একটা ওয়েভ যায় এবং ওই ব্যারিয়ারের মধ্যে রিফ্লেক্ট হয়ে ওয়েভটা আবার ঘুরে আসে। এই দুটো ওয়েভ যখন ইন্টারফেয়ার করে পরস্পরের উপরে, এটা একটা এই ধরনের উপরিপাত বলে। যখনই এই উপরিপাতন ঘটনাটা হয়, তখন ওইখানে কি হয়, ওইখানে চলতরঙ্গ না হয়, ওইখানে তৈরি হয় স্থাণু তরঙ্গ। তো স্থাণু তরঙ্গের যে ডেমনস্ট্রেশনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে, তো যখন এই স্থাণু তরঙ্গ তৈরি হবে, তাহলে এখানে ইলেকট্রনের ক্ষেত্রে এখানে স্থাণু তরঙ্গই তৈরি হবে। কেন? ইলেকট্রনকে যদি আমি তরঙ্গের মতো ধরি, কেননা ওর যে বিচরণ করার জায়গাটা ফিক্সড। আমি ওকে ইনফিনিট ডিস্টেন্স দিচ্ছি না। যদি এই অরবিটের রেডিয়াসটা সাপোজ আর হয়, ওকে আমি 2πr রেডিয়াসটাই 2πr ডিস্টেন্স দিচ্ছি, এর বেশি ডিস্টেন্স দিচ্ছি না, তাহলে অবশ্যই ইলেকট্রনটা কিন্তু এখানটায় কোনোভাবে প্রোগ্রেসিভ ওয়েভ জেনারেট করবে না। মানে ইলেকট্রনটাকে যদি আমি ওয়েভ হিসাবে কনসিডার করি, তো ওয়েভটা অবশ্যই এখানে কোনো প্রোগ্রেসিভ ওয়েভ বা চলতরঙ্গ হবে না, এটা এসেনশিয়ালি একটা স্টেশনারি ওয়েভ বা স্থাণু তরঙ্গ হবে। এখন স্টেশনারি ওয়েভ তৈরি হওয়ার ক্রাইটেরিয়াটা কি? যেখান থেকে একটা ওয়েভের ক্রেস্ট শুরু হয়েছে, সেখানেই একটা ওয়েভের টার্ফ এসে মিলিত হবে। কিভাবে? এইরকম ভাবে, এই যে একটা ওয়েভের ক্রেস্ট, এটা একটা ওয়েভের টার্ফ, এটা একটা ক্রেস্ট, এটা একটা টার্ফ, এটা একটা ক্রেস্ট। লক্ষ্য করো, টার্ফটা এসে মিলিত হবে। তো ইলেকট্রনকে যদি আমি ওয়েভ হিসাবে কনসিডার করি, তাহলে ইলেকট্রনের ওয়েভটা এইরকম হওয়া উচিত, আর এটা এসেনশিয়ালি একটা স্টেশনারি ওয়েভ হওয়া উচিত। তো এখন যদি স্টেশনারি ওয়েভ হতে হয়, এই ওয়েভের ওয়েভলেংথটাকে আমরা কিভাবে করে মাপি? আমরা কোনো একটা টার্ফ থেকে
ঠিক তার অ্যাডজেসেন্ট টার্ফ, কোনো একটা ক্রেস্ট থেকে একটা অ্যাডজেসেন্ট ক্রেস্ট অথবা কোনো একটা টার্ফ থেকে অ্যাডজেসেন্ট টার্ফ এর মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে বলি আমরা ওয়েভ লেন্থ। তাহলে এখানে যদি আমরা ধরে নিই এখানে ইলেকট্রনের ওয়েভ লেন্থটা কত আসছে, ইলেকট্রনের ওয়েভ লেন্থটা এতটা, এত ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সকে আমরা ইলেকট্রন ওয়েভের ওয়েভ লেন্থ বলবো। এখন আমরা সাধারণত জানি তো এখানে কটা ওয়েভ তৈরি হবে, কারণ আমরা জানি যে একটা ওয়েভ লেন্থ একটা ফুল ওয়েভকে দেখায়। এখানে কটা ফুল ওয়েভ আছে, একটা, দুটো, তিনটে, চারটে। সবসময় তাই হয় যখন একটা ক্রেস্ট আর একটা তারফ মিলতে হচ্ছে এক জায়গায়, অর্থাৎ এখানে যেহেতু এখানে আরেকটা কথা বলি, ইলেকট্রনের মোশনটা পিরিয়ডিক, অর্থাৎ যেই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে ওখানে কিন্তু একবার একটা ফিক্সড টাইম পরে আসতে হবে। সেই টাইমটাকে আমরা বলি টাইম পিরিয়ড বা পর্যায়কাল। একটা পর্যায়কাল পরপর কিন্তু ওখানে আসতেই হবে। আর যখনই একটা পর্যায়কাল পরপর আসতে হবে ওই শর্তেই যখন শেষ মেশ গিয়ে একটা ক্রেস্ট একটা টার্ফ মিলিত হয়, অর্থাৎ ওইখানটা একটা ইন্টিজার নাম্বার অফ ওয়েভস থাকে। এই যে যেটা আমি বললাম যে এখানটায় কটা ওয়েভ আছে, চারটা ওয়েভ আছে। একটা ওয়েভ থাকবে, কিংবা দুটো ওয়েভ থাকবে, কিংবা তিনটা ওয়েভ থাকবে, কিংবা চারটা ওয়েভ থাকবে, অর্ধেকটা ওয়েভ থাকবে না। অর্ধেকটা ওয়েভ বলতে কিরকম বোঝায়, আমি যদি ধরে নিই যে এরকম একটা ওয়েভ তৈরি হচ্ছে, যখন আমি কমপ্লিট করতে যাচ্ছি ইলেকট্রনটা এখানে চলে আসলো, একটা সার্কেল কমপ্লিট করার পরে ইলেকট্রনটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানে কিন্তু আর আসলো না। এই কেসটা কিন্তু এখানে হওয়া যাবে না, কারণ তা যদি হয় তাহলে তো এরকম কোনো ঘটনা ঘটছে না, তাহলে তো আমি সেটাকে কোনোভাবেই স্থানু তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ বলতে পারবো না, সেটা একটা প্রোগ্রেসিভ ওয়েভের মতন আচরণ করতে থাকবে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে বোঝা গেল। তো অর্থাৎ কি, যদি স্টেশনারি ওয়েভ তৈরি হতে হয়, যদি ইলেকট্রনের একটা স্টেবল অরবিটে ঘুরতে হয়, তাহলে ইলেকট্রনটাকে ওয়েভ হিসাবে তোমাকে কনসিডার করতে হচ্ছে। আর ইলেকট্রনটা যেহেতু একটা অরবিটাল ডিস্টেন্সের মধ্যেই থাকছে, তাহলে অবশ্যই ইলেকট্রনটা একটা স্টেশনারি ওয়েভ জেনারেট করবে। আর যখনই স্টেশনারি ওয়েভ জেনারেট করার শর্তটা হচ্ছে এখানে ওয়েভ নাম্বার, অর্থাৎ একটা ইন্টিজার নাম্বার অফ ওয়েভই তৈরি হবে। তো অর্থাৎ এই যে সার্কুলার রেডিয়াস, এই সার্কামফারেন্সটা 2πr টা ইন্টিজার নাম্বার অফ ওয়েভ লেন্থের সমান হবে, কারণ একটা ওয়েভের একটা ফুল ওয়েভের লেন্থ ওয়েভ লেন্থের সমান। আর আমি কি বললাম, ইন্টিজার নাম্বার অফ ওয়েভই থাকবে, এর থেকে বেশি থাকবে না, এর থেকে কমও থাকবে না, অর্ধেকও থাকবে না, কোনো ফ্র্যাকশনাল নাম্বার অফ ওয়েভ থাকবে না সেখানে। তো ইন্টিজার নাম্বার অফ ওয়েভ যখন থাকবে তখন ইন্টিজার মাল্টিপল হবে ল্যামডা, কারণ কটা ওয়েভ, যেমন এখানে চারটা থাকছে, আমি চারটার কেসটাকে একটু ডিরাইভ করবো। তো 2πr ইজ ইকুয়াল টু কত আসছে, n ল্যামডা। তো এখানে r ইজ ইকুয়াল টু কত আসছে, n ল্যামডা বাই 2π। অথবা আমি যদি এখান থেকে ধরে নিই যে ল্যামডা ইজ ইকুয়াল টু কত আসছে, 2πr বাই n। এখন আমরা জানি কি ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই p, এটা আমরা জানি। তো তাহলে আবার p ইজ ইকুয়াল টু কত, h বাই mv। তাহলে h বাই mv, তাহলে এখান থেকে আসছে কি mv সমান সমান h বাই ল্যামডা। ভালো কথা, h বাই ল্যামডা কত আসলো তোমার কাছে, 2π আর নিচে n, তো nটা উপরে আসছে। তো এখান থেকে দেখছি আমি যদি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আসছে mvr ইজ ইকুয়াল টু n ইন্টু h বাই 2π। এখন h বাই 2πটাকে আমরা একটা ডিফারেন্ট নোটেশন দিই, কারণ কোয়ান্টাম ফিজিক্স যখন আমরা আলোচনা করব তখন h বাই 2π অনেকবার আসতে পারে, তার জন্য h বাই 2πটাকে একটা সিম্পলিফাইড নোটেশন করা হয়, সেটাকে বলা হয় h হাট বা h কাট, h বারও বলে। একে বলা হয় রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যার মান মোটামুটি 10⁻⁻34 জুল সেকেন্ড রেঞ্জে হয়। তো এটাকে আমি বলতে পারি nh কাট। আর mvrটা কি, mvr যেটা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে কৌণিক ভরবেগের বা অ্যাঙ্গুলার মোমেন্টামের রাশিমালা। অর্থাৎ এটা কি, এটা ইলেকট্রন, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে যখন একটা স্টেবল অরবিটে ঘুরবে, কোন অরবিটগুলোকে আমি স্টেবল বলবো, যেই অরবিটগুলোর ক্ষেত্রে ইলেকট্রন অ্যাঙ্গুলার মোমেন্টাম h বারের ইন্টিগ্রাল মাল্টিপল হয়। এটাকে বলি আমরা বোরস কোয়ান্টাইজেশন কন্ডিশন। বোরের তত্ত্ব অনুসারে যে সেই সমস্ত অরবিটগুলোতে ইলেকট্রন ঘুরবে, যে সমস্ত অরবিটগুলোতে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা h কাটে
সরল গুণিতক হয় বা ইন্টিজার মাল্টিপল হয়। আর যেটা অবশ্যই রাদারফোর্ডের কনসেপ্ট থেকে আসা যাবে না। দেখা যাচ্ছে যে এটা সে ইলেকট্রনের ডি ব্রগলি কনসেপ্ট থেকে আসলো। অর্থাৎ দেখা যাচ্ছে যে ইলেকট্রনটাকে যদি আমি ওয়েভ হিসাবে কনসিডার করি, তবে গিয়ে আমরা এই কোয়ান্টাইজেশন কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে পারি, যেটা অ্যাকচুয়ালি স্যাটিসফাইড হয়, যেটা এক্সপেরিমেন্টালি প্রুফ হাইড্রোজেন মলিকুলার হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এটা এক্সপেরিমেন্টালি প্রুফ যে এই কোয়ান্টাইজেশন কন্ডিশনটা হোল্ড করে। আর সেই কোয়ান্টাইজেশন কন্ডিশনটাকে তোমাকে যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে অবশ্যই ইলেকট্রনকে কোনোভাবেই কণা হিসাবে চিন্তা করা যাবে না, তরঙ্গের মতনই চিন্তা করতে হবে। কারণ দেখছি যে কণার মতো চিন্তা করলে আমাদের কাছে আমরা এক্সপেক্টেড রেজাল্টটা পাচ্ছি না। তো দেখা গেল যে ইলেকট্রনের মতো প্রোটন, নিউট্রন সবার ক্ষেত্রে ওই সেম ডিফ্রাকশন এক্সপেরিমেন্টটা করা হয়েছিল এবং সবার ক্ষেত্রে সেম টু সেম রেজাল্ট এসেছিল পরবর্তীতে। তার থেকে কি বোঝা গেল? তার থেকে বোঝা গেল যে ডি ব্রগলি যে ধারণাটা দিয়েছিলেন, ধারণাটা পুরোপুরি ঠিক। আর এই ধারণার জন্য লুইস ডি ব্রগলি একই সঙ্গে পিএইচডি এবং নোবেল দুটোই পেয়েছিলেন। এটা ওনার পিএইচডি থিসিস পেপারের মধ্যে ছিল। আর এই থিসিস পেপার যখন এক্সপেরিমেন্টালি প্রুফ হলো, তখন ওনাকে নোবেল প্রাইজও দেওয়া হলো। তো এখান থেকে আমরা বুঝলাম যে সাবঅ্যাটমিক লেভেলে যে কণাগুলো আছে, অথবা সাবঅ্যাটমিক লেভেলটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, কোয়ান্টাম রিয়ালমটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের চিরাচরিত ধারণা থেকে একটু বাইরে আসতে হবে। আমাদের কোনো কণার ধর্মকে তরঙ্গের ধর্মের মতনও তুলনা করতে হবে। আর ইনফ্যাক্ট সবসময় তাই করতে হয়, না হলে কোনোভাবেই কোনো কণার গতি প্রকৃতি, পরমাণুর ভিতরে তার গতি প্রকৃতিটা কি, সেইটা সম্বন্ধে কোনোভাবে কোনো আইডিয়া পাওয়া যায় না। এইখান থেকে এই কণার ধর্মটাকে তরঙ্গের ধর্মের মতো তুলনা করে যে সাবঅ্যাটমিক লেভেলের যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটাকে বলি আমরা কোয়ান্টাম মেকানিক্স, যেটা ফিজিক্সের একটা হোল নিউ চ্যাপ্টার আমি বলতে পারবো, একটা হোল সেপারেট চ্যাপ্টার, যেই চ্যাপ্টারের ভাবধারা আমাদের সাধারণ কমন সেন্সের সঙ্গে মেলে না। কিন্তু নেচার অ্যাকচুয়ালি এইভাবেই কাজ করে। তো এখান থেকেই আমরা বুঝলাম, এবং নেচারের একটা নতুন একদম আলাদা একটা চিত্র, একটা আলাদা একটা পিকচার আমাদের সামনে কিন্তু এলো। তো আশা করি তোমরা এই ডি ব্রগলি হাইপোথিসিসের যে ইমপ্লিকেশন এবং একে পরবর্তীতে কিভাবে কাজে লাগাতে পারবে, সেটা আমি পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে আপলোড করতে থাকবো। তোমাদের কাছে আশা করি এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো তোমরা ফলো করবে, তাহলে কোয়ান্টাম মেকানিক্স সম্বন্ধে আরও গভীর আইডিয়া তোমাদের আস্তে আস্তে আসতে থাকবে। ততদিনের জন্য থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।